মুখ্যমন্ত্রী, আমলা, পুলিশ কর্তা থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী, এই হামিমদের হিটলিস্টে কারা ছিল না? দেখুন, তদন্ত যত এগোচ্ছে পেঁয়াজের খোসার মতন একের পর এক চমকে দেওয়ার মতন তথ্য সামনে আসছে। এই আলোচনায় এরই পাশাপাশি আপনাদের দেখাবো তৃণমূল ত্যাগী নেতাদের বিজেপিতে যোগদান করানো নিয়ে বিজেপি রাজ্য সভাপতি কি বলেছেন। স্টুডিও অতিথিরা রয়েছেন, তাই নিয়ে প্রত্যেকের কাছে আসবো, কিন্তু শুরুতেই আপনাদের দেখাতে চাইবো যে সোশ্যাল মিডিয়ায় ফেক অ্যাকাউন্ট বানিয়ে চ্যাট, ভরসা অর্জন করে অপহরণের ছক, এভাবেই হামিম অর্পিতার হানি ট্র্যাপ ষড়যন্ত্র বলে দাবি এসটিএফ এর। এই হানি ট্র্যাপের বিষয়টা গতকালই আপনারা জানেন যে এসটিএফ এর তরফে সাংবাদিক বৈঠকে সামনে আনা হয়েছিল। পুলিশের নজর এড়াতে ডিসকর্ড অ্যাপে হামিম অর্পিতা কথা বলতো। এই হামিম অর্পিতা চ্যাট থেকে চাঞ্চল্যকর তথ্য এসটিএফ এর হাতে এসেছে। শেহজাদ ভাট্টির গ্যাং অস্ত্র পাঠাবে বলে সম্মতি পর্যন্ত জানিয়েছে। বান্ধবী অর্পিতাকে মেসেজ করে হামিম এমনটা জানিয়েছিল বলে দাবি এসটিএফ এর। হামিম মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে। ইতিমধ্যে তাকে জিজ্ঞাসাবাদ করে ভাট্টি গ্যাংয়ের সঙ্গে তার যে যোগ, সেই বিষয় নিয়েও কিন্তু জানতে পেরেছেন তদন্তকারীরা। আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই হচ্ছে 7 নম্বর আলম মিস্ত্রি লেন, হাওড়া। এই যে এখানে একটি টেলারের দোকান রয়েছে, সেই দোকানটি এখানে থাকলেও এই একই অ্যাড্রেসে তার তরফ থেকে একটি দোকান বা একটি বলা যায় যে একটি প্রিন্টিংয়ের একটি দোকান সে চালাতো, যেটা ইতিমধ্যে তালাবন্ধ অবস্থায় রয়েছে। পুলিশ সূত্রে যেটা খবর, যে এই যে হামিম মণ্ডল, সে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই সে কিন্তু এখানে ছিল না আর, যদিও সে আগে থেকেই চলে গিয়েছিল, যেটা জানা যাচ্ছে যে এই ইয়েতে বর্ধমানে। এবং এই যে ব্যক্তি যাকে গ্রেপ্তার করা হয়েছে, তার সঙ্গে অর্পিতা নামে আরও একজন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে, যে অর্পিতা তার বান্ধবী। হানি ট্র্যাপের একটি বিষয় তারা সামনে জানতে পেরেছিলেন, সেই বিষয়টাও তারা পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। তাদের টার্গেটে রাজ্য এবং কেন্দ্রের বেশ কিছু নেতা ছিল, এমনটাও তদন্তকারীদের তদন্তে উঠে আসছে। কিভাবে তাদের সাথে যোগ হলো, তাদের সঙ্গে অন্য কেউ আছে কিনা সেটা দেখা হচ্ছে। যেটা জানা যাচ্ছে যে একটি হামিম মণ্ডলের যে নাম্বার রয়েছে, সেই নাম্বারে পরিষ্কারভাবে এখানে কিন্তু বলা হয়েছে যে 7 নম্বর আলম মিস্ত্রি লেন, হাওড়া 711101। এই যে ঠিকানা, সেই ঠিকানাতে হামিম মণ্ডলের যে নাম্বার, সেই নাম্বার থেকেই সেখানে প্রিন্টিং, স্ক্যানার, বারকোড, এইগুলোর তথ্য তার নাম্বারেই দেওয়া রয়েছে। এবং তার সাথে সাথে যেটা পুলিশ সূত্রে খবর, যে এই হামিম সে ডিকোডার, সেই একটি অ্যাপের মাধ্যমে অর্পিতার সাথে কথা বলার জন্য অর্পিতাকে জানিয়েছিল, এবং জানিয়েছিল যে ভাট্টি গ্যাং অস্ত্র পাঠানোর জন্য সম্মতি জানিয়েছে। তাহলে কী কারণে এই অস্ত্র, সেটা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী। যদি এলাকার বাসিন্দারা কেউ এই বিষয় নিয়ে কিছু জানতেনই না, এবং তাদের কোনো আন্দাজও ছিল না তার যে এরকম ধরনের কিছু ঘটনা বা এরকম ধরনের কিছু গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রয়েছে হামিমের, এলাকার বাসিন্দারা যারা এখানে অঞ্চলে থাকেন, তারা কিন্তু এক প্রকার অবাক হয়ে যাচ্ছেন। এই হচ্ছে একদিকে তালা এবং আরেকদিকে এই যে টেলারের দোকান। এই দোকানটা কি হামিমের বাবার? এটা তো সেলাই মেশিন আছে, কাপড়া পড়া সিলতা। আর এটা दूसरा आदमी का है। হামিমকে আপনারা কোনোদিনও সন্দেহ করেছেন যে ও কি করছে বা কাদের সাথে মিশছে, এরকম কোনোদিনও সন্দেহ করে? अरे जो कारखाना है हम लोग जानते हैं कि इसके अंदर रहता है। अभी नहीं, हम तो 1-2 दिन से नहीं देख रहा, बस यही बात है। और इससे ज़्यादा हम लोग बनता है, लैस उस टाइप का काम होता है। अब क्या अंदर में होता है थोड़ी हम लोग जाते हैं। কোনোদিনও আপনারা সন্দেহ করেছেন কিছু, যে অন্য কিছু করছে, দেশ বিরোধী কিছু কাজ করছে? उसमें बातचीत नहीं है, वो उतना बातचीत किसी से करता नहीं है। बाप बेटा दोनों आता था, अपना अंदर में काम होता था, हम लोग अपना काम करते थे, बस यही सब। বাবা কোথায় থাকেন ওনার? पता ना बाबा कहाँ, बाड़ी कहाँ, हमको था हमको मालूम नहीं। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এলাকার বাসিন্দারা তারা বলছেন যে কারোর সাথে সেরকম মেলামেশাই ছিল না, তারা কেউ কিছু জানেনও না। এই যে তালা বন্ধ অবস্থাতে দুটো সিসি ক্যামেরা দেখা যাচ্ছে, এবং যে তথ্য তদন্তকারীরা জানতে পাচ্ছেন যে এইখানেই, অর্থাৎ এই যে দোকান, সেই দোকানই কিন্তু চালাতো এই হামিম। যে হামিম এখানে স্পষ্টত স্মার্ট আইডি কার্ড থেকে আরম্ভ করে সিকিউরিটি সলিউশন এবং তার সাথে সাথে বিভিন্ন রকম টেকনিক্যাল যে কাজগুলো, সেগুলো এখানে করতো। এবং তার সাথে সাথে যেটা জানা যাচ্ছে যে সিম্পলি বারকোড নামে এই যে সংস্থা, সেটা আলাদা করে কোনো বোর্ড নেই। এবং এই 7 নম্বর যেটা আমরা দেখতে পাচ্ছি আলম মিস্ত্রি লেন, সেই 7 নম্বর আলম মিস্ত্রি লেনেই কিন্তু তার তরফ থেকে এখানে এই দোকান ছিল। পরবর্তীকালে সে চলে যায় বর্ধমানে, এবং সেখান থেকে জিম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কতদিন ধরে এই যোগাযোগ, সেই বিষয় নিয়ে তথ্য সন্ধান করছেন তদন্তকারীরা। ক্যামেরায় অভিজিৎ দত্তর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ।
দেখুন, এখন পর্যন্ত যা যা তথ্য উঠে এসেছে তা নিঃসন্দেহে শিউরে ওঠার মতন। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী, আমলা, পুলিশ কর্তা, এমনকি কেন্দ্রীয় মন্ত্রী পর্যন্ত টার্গেট ছিল। তার মানে ওফেলিয়া দি, একেবারে রাজ্য এবং কেন্দ্র সমান্তরালভাবে দুটো জায়গায় জোরালো ধাক্কা দেওয়ার পরিকল্পনা, নাশকতার পরিকল্পনা, এবং এখনো পর্যন্ত যা যা তথ্য আসছে তো আটঘাট ভেদে জঙ্গিরা কার্যত ময়দানে নেমেছিল। এরা তো বিগত 15 বছর ধরে একদম এদের নিরাপদ আশ্রয়ে বাস করছিল। হঠাৎ করে যে একেবারে পশ্চিমবঙ্গের এসটিএফ ওদেরকে এভাবে ধরবে এটা ভাবতে পারেনি ওরা। নইলে তো ছকজা করছিল, তাতে হয়তো আমাদের মুখ্যমন্ত্রীর প্রাণ চলে যেত। এরা এই যে ডিজিটাল যে ডিভাইস ইউজ করছে বা ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলো ইউজ করছে, ব্যান হওয়া প্ল্যাটফর্ম কেন করেছে তারা? আসলে তারা ডিজিটাল ফুটপ্রিন্ট রাখতে চায় না। এত বড়ই হিংসাত্মক কাজ তারা করছে, যেখানে অস্ত্র বাইরে থেকে আসার কথা চলছে। আর তার বান্ধবীর কথাটাও একটু বলা দরকার, যে তার বান্ধবীর বান্ধবী এমন একজন যে সে কিন্তু মালদায় হয়তো বাংলাদেশ থেকেও যাই হোক বর্ডার, একদম বাংলাদেশের বর্ডার সেরম জায়গা থেকে তার সঙ্গে যোগসূত্র। তো এই সব জায়গা যদি একসঙ্গে দেখা হয়, তার সঙ্গে আরও আশ্চর্যজনক ঘটনা, যখন ভোটের রেজাল্ট আউট হলো তারপর থেকে কিন্তু তার ওখানে একেবারে হাওড়ায় টিকি দেখা যায়নি। এবার তার দোকানটার দিকে যদি তাকান, দোকানের দুদিকের দেয়াল দেখুন রক্ষা কবচ আটকানো আছে, ভোট ফর টিএমসির একেবারে ছাপ্পা মারা আছে। এরম বহু কিছু নিদর্শন থেকে গোয়েন্দারা নিশ্চয়ই কিছু আবিষ্কার করবেন যে কাদের ভরসায় এখানে 24 বছর ধরে তারা রয়েছে। এবং 24 বছর থাকুক, কেউ বারণ করেনি, কিন্তু নাশকতার ছক কষবে ভারতে বসে ভারতবাসীকে মারবে, এটা তো সহ্য করা যায় না। এইবার যখন এখানে আইনের শাসন প্রণীত হয়েছে এবং বিজেপি যখন সরকার গঠন করেছে, তখন তারা বুঝতে পারছে যে এইখানে তারা আর কাজকর্ম করতে পারবে না, যার জন্য তারা হাওড়ার এই নিবাস ছেড়ে দিয়েছে। হাওড়ায় তারা থাকতে পারছে না, এটা কিন্তু মূল একটা বিষয়। তাহলে 4 তারিখের পরে তো তাদের আনাগোনা থাকা উচিত ছিল। তাদের আনাগোনা ছিল না, এবং স্থানীয় বাসিন্দারাও বলছেন যে ভোটের রেজাল্ট সামনে আসার পর তারা খুব একটা একে দেখেনি। কিন্তু হ্যাঁ, অত্যন্ত ইঙ্গিতপূর্ণ একটা মন্তব্য করছেন যে কাদের ভরসায় এরা, অর্থাৎ এই হামিম মণ্ডলরা এতদিন ধরে হাওড়ার পিলখানা রোডে তারা নিশ্চিন্তে থাকছিল। আমি এইখানে দেবনারায়ণ সরকারের কাছে আসবো, কিন্তু তার আগে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল কি বলছেন একবার দেখিয়ে নেব। দেখুন, দেখুন আজকে জঙ্গিরা এত সাহস পেল কোথা থেকে? সাহস পেয়েছে কারণ কি আগের সরকার, মমতা ব্যানার্জির সরকার ভোট ব্যাংকের পলিটিক্স করেছেন। আজকে আমাদের যারা নিপীড়িত হিন্দু ধর্ম, বৌদ্ধ, পার্সি, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হয়নি, কিন্তু টেররিস্ট গ্রুপ যারা জঙ্গি, ইলিগাল ইনফিল্ট্রেটার্স, তাদেরকে পেপারস বানিয়ে দেওয়া হয়েছে। এগুলো আশকারাটা পায় কোথা থেকে? আশকারা পেয়েছে 15 বছর ধরে আগের সরকার আশকারা দিয়েছে। বাংলার 11 কোটি মানুষের সুরক্ষা তারা চিন্তা করেনি, ভারতবর্ষের 140 কোটি মানুষের সুরক্ষা চিন্তা করা হয়নি, তারা শুধু ভোট ব্যাংকের পলিটিক্স করে গেছে। তার মানে অভিযোগটা পরিষ্কার দেবনারায়ণ দা, যাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত ছিল, আজকে এই রাজ্য সেফ প্যাসেজ থেকে শুরু করে একেবারে নাশকতা পর্যন্ত এখানে ঘটানোর পরিকল্পনা তারা করেছিল এবং করতে পেরেছিল। তার কারণ এই জঙ্গিরা কার্যত অভিযোগ অনুযায়ী এতদিন পর্যন্ত তারা এই রাজ্যে জামাই আদর পেয়ে এসেছে শুধুমাত্র ভোট ব্যাংকের স্বার্থে। তো অফিলিও বলল গত 15 বছরে পশ্চিমবঙ্গেরা খুব নিরাপদে বাস করছে। রবীন্দ্রনাথে ওই ঘরে বাইরে নিখিলেশের আত্মকথা একটা কথা আছে, পৃথিবীর বড় বড় রান্নাঘরে যেখানে রাষ্ট্রযজ্ঞে পলিটিক্সের খিচুড়ি তৈরি হয়, তার মশলাগুলো সব মিথ্যে। আমি আগের দিন একটা কথা বলেছিলাম, হাবার্ট হামফ্রে বলেছিল, টু ব্লেম সামওয়ান এলস ইজ পলিটিক্স, মানে অপরকে দোষারোপ করা, এটা রাজনীতি। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, প্রতিবার এই কিছুদিন আগেও পর্যন্ত কাশ্মীরে জঙ্গি খোঁজা পাচ্ছে, গুজরাটে পাওয়া যাচ্ছে, অন্ধ্রপ্রদেশে পাওয়া যাচ্ছে, মধ্যপ্রদেশ, তৃণমূলে এইখানে। প্রশ্ন হচ্ছে এখানে তৃণমূল প্রত্যেকটা জায়গায়, এটা কেন্দ্রীয় সরকারের একটা স্পাই দরকার, এটা ইন্টেলিজেন্স রয়েছে। সুতরাং পশ্চিমবঙ্গে কোনো কিছু ঘটলেই তৃণমূল সরকার দেয়, কিন্তু প্রতিটা ক্ষেত্রে সে কাশ্মীর হোক, সে গুজরাট হোক, অন্ধ্রপ্রদেশ হোক, ওখানে কেউ প্যারাসুটে করে কিন্তু ল্যান্ড করে না উগ্রপন্থীরা। এইখানকার বর্ডার গুলো সুরক্ষিত ছিল না বলেই তারা ঢুকেছে, এটা আপনাকে মানতে হবে। মালদা দেখা যাচ্ছে
এটা তো পোরাস করবে বর্ডারগুলো দেখবেন না, intelligence branch, আপনি কেন্দ্রীয় পোরাস বর্ডারগুলোর দিকে intelligence তাকাবেন না, branch। এবং এতদিন ধরে খোলা পশ্চিমবঙ্গ রেখে থেকে দিয়েছে, বেশ BSF কে কিছু- দেয়নি। এই সরকারের আমলে BSF কে প্রতি কেন বছর দেয়নি বলে দিন বেশ আমায়, কিছু যাতে এই ধরনের আসতে পারে জঙ্গি তারা। কিছুদিন আগেও জঙ্গি ধরা জঙ্গি পড়েছে। হ্যাঁ এক্স্যাক্টলি তাই। এমনকি এক সেকেন্ড, আমি বলছি জঙ্গি ধরা পড়েছে শুধু নয়, সেই জঙ্গিরা ভিন রাজ্যের পুলিশ এসে তাদের ধরছে। আমি বলছি আপনি কোন রাজ্য দেখান, আপনি একাধিক রাজ্যের কথা বলছেন, কোন রাজ্যে একটা ঘটনা নাশকতার ঘটনা ঘটলে সেটাকে লঘু করে দেখানোর চেষ্টা একেবারে সর্বোচ্চ স্তর থেকে হয়েছে। খাগড়াগড়ের বিস্ফোরণের ঘটনা যখন 14 সালে 2রা অক্টোবর ঘটলো, তখন শীর্ষ স্তর থেকে বলা হয়েছিল সিলিন্ডার ব্লাস্ট হয়েছে। অর্থাৎ ঘটনাকে লঘু করে দেখার প্রচেষ্টা গভীরতায় না গিয়ে এটা কোন রাজ্যে হয়েছে আপনি দেখান দেবনারায়ণ দা। আচ্ছা বলছি শোনো, হ্যাঁ যে ঘটনাগুলো প্রথম চোটে সরকারের কাছে বা প্রথম আসে একটা ফার্স্ট সাইড, সেই অনুযায়ী বক্তব্য রাখে, তারপরে তো জিনিসটা বেরিয়ে গেল। না, না, আমি বলছি সেটাই কোন তো- তথ্যের ভিত্তিতে না, না, সেদিন বলা হয়েছিল কিন্তু সিলিন্ডার ব্লাস্ট হয়েছে? না, না, এখানেও তো বলা হয় কোন প্রিলিমিনারি এভিডেন্স তখন এসেছিল? তদন্তের আগেই বলে দেওয়া হয়েছিল। নো পারফেকশন ইজ সো অ্যাবসলিউট দ্যাট সাম ইম্পিউরিটি ডাজ নট পলিউট। শেক্সপিয়ার বলছে কিছু ঘটনা থাকে যা সমস্ত কিছু পূর্ণ করা যায় না। এই একটি ঘটনা ওখানে বলা হলো না, ওখানে বলা হলো না, তা বলা হলো না, এগুলো দিয়ে এগুলো কোনো সাবস্টেন্স না, বেশ, বেশ, বেশ। আমি আমি এখানে গদাধর চট্টোপাধ্যায়ের কাছে আসব, কিন্তু তার আগে কুণাল ঘোষ কি বলছেন দেখবেন না। স্পর্শকাতর বিষয়। আমরা তো বারবার ওই জন্য বলছি যে এটা তো আমাদের সুরক্ষার বিষয়, দেশের সুরক্ষার বিষয়, প্রতিটি নাগরিকের সুরক্ষার বিষয়। তাহলে এই জঙ্গি যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কি করে দেশে? আর যদি দেশের ভেতরের কিছু লোকের এরা যদি প্রভাবিত করে থাকে তাহলে এদের নেটওয়ার্কটা কিভাবে চলছে? এটা তো কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরকে দেখতে হবে, কেন্দ্রের বিভিন্ন এজেন্সিগুলোকে দেখতে হবে। এটা তো শুধু কোনো না কোনো বিচ্ছিন্ন রাজ্য পুলিশের ইস্যু হতে পারে না। এরা একাধিক স্টেটে এদের কমিউনিকেশন রয়েছে, মুভমেন্ট রয়েছে বলে জানা যাচ্ছে। তো তাহলে তারা কিভাবে করছে, কেন করছে, কিভাবে করছে তারা, সেটা তো দেখতে হবে। আর সেটা কারা দেখবে? সেটা তো কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক, তো তাদের এটা জুরিসডিকশন, তারা এটা পুরোপুরি তারা দেখবে, রাজ্যগুলিকে অ্যালার্ট করবে, এটা তো তাদের কাজ, তো তাদের দেখতে হবে সেগুলো। দেখুন, সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে গদাধরবাবু এটা মানবেন যে জঙ্গিদের ক্ষেত্রে নাশকতা ঘটানোর মাধ্যমেরও পরিবর্তন এসেছে, কিন্তু যেটা পরিবর্তন হয়নি সেটা হচ্ছে হানি ট্র্যাপ। একেবারে বিংশ শতাব্দীর গোড়ার দিকেও এটা খুব পছন্দের মাধ্যম ছিল তাদের কাছে, যেটা এখনো পর্যন্ত রয়েছে। কিন্তু কি বিষয় কারণ বলে আপনার মনে হচ্ছে যে এই অর্পিতা সরকার একজন শিক্ষিত তরুণী হওয়া সত্ত্বেও সে ব্রেন ওয়াশড হলো এবং হানি ট্র্যাপ হিসেবে তাকে ব্যবহার পর্যন্ত মানে সে ইউজ পর্যন্ত হলো? কি কারণ থাকতে পারে বলে? দেখুন, হানি ট্র্যাপ আপনার কালকেই বলেছি আমি যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে মাতাহারিতে মাদার অফ হানি ট্র্যাপ, মাতাহারি তো শুরু করেছিল এটা। এবং মাতাহারির যে থিওরি সেটা কিন্তু এখনও চলছে। আপনি কিছুদিন আগে কলকাতার বুকের কথা বলছেন, কলকাতার বুকে যে একটা কিডন্যাপিং হলো পার্থ রায় বর্মন, সেটা হানি ট্র্যাপ কে? হানি ট্র্যাপ হচ্ছে সাথীপাল। সাথীপাল হচ্ছে বোম্বের বার ড্যান্সার, তাকে তো আমরা টেস্ট করেছিলাম। আই ওয়াজ ওয়ান অফ দ্য আইও, আমি ওই কেসটার মধ্যে ইনভলভ ছিলাম। আমরা তো তাকে ধরে নিয়ে এলাম ওখান থেকে। তো হানি ট্র্যাপ এটা চলবে এবং চলছেও। কালকেই আপনারা এবিপি আমাদের দেখেছেন যে 14-15টা পাকিস্তান ISI যে হানি ট্র্যাপ করেছে, যেগুলো পার্টিকুলারলি হানি ট্র্যাপ ম্যাক্সিমাম আমরা ইন্টেলিজেন্সে ইউজ করতাম, এই পার্টিকুলারলি আর্মি অফিসার, এখানে গুপ্ত খবর জোগাড় করার জন্যে, আমরা এজেন্টকে অ্যালিউর করার জন্যে। কিন্তু এখানে দেখা যাচ্ছে এই যে এই পার্টিকুলার কেসটাতে এখনও পর্যন্ত মিলিটেন্সির যোগ আমরা পাইনি। যদিও এখানে বলেছে যে হাতিয়ার পাঠাও, এ করো ও করো, কিন্তু একটা জিনিস দেখছি, এই যে সাবভার্সিভ এলিমেন্টস, এটা যাতে আমরা কালকে বলছি অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেট, কালকে একটা ওয়ার্ড বলেছিলাম, এই যে অর্গানাইজড ক্রিমিনাল, এই যে সাজ্জাদ ভাট্টি, যার ব্যাকগ্রাউন্ড যদি দেখেন, সাজ্জাদ ভাট্টি এবং আইএসআইয়ের হ্যান্ডপিকড হচ্ছে সাজ্জাদ ভাট্টি, এবং সাজ্জাদ ভাট্টির এই যে মডিউলটার লিডার হচ্ছে সাজ্জাদ ভাট্টি। এবং এখানে যদি একটা দেখেন, এই যে ইনভিজিবল এনিমিজ, আমরা যেটাকে বলি ইনভিজিবল এনিমিজ, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ট্র্যাক। কিন্তু এখন আমাদের অত্যন্ত বিপিআরএনডি রেগুলার 2-3 বছর আগে থেকে আমাদের বিপিআরএনডি ম্যাক্সিমাম ট্রেনিং কোর্স করছে। উই আর ওয়েল প্রিপেয়ার্ড নাও, এবং যার জন্য এটা ধরা পড়েছে। তাছাড়া আমাদের কাছে অ্যাপ আছে, মনে করবেন না যে ওদের কাছে যেমন অ্যাপ আছে আমাদের কাছেও অ্যাপ আছে, এবং অ্যাপে ধরা পড়ছে এখন। কিন্তু কথাটা হচ্ছে যে এরা এমনভাবে কাজ করে, এদের এই যে ইনভিজিবল এনিমিজ যেটা বা ইনভিজিবল সাবভার্সিভ এলিমেন্ট যে কোনো টোটাল একটা দেখবেন, একটা মিলিটারি এজেন্সি হচ্ছে ISIS,
টোটাল নেটওয়ার্ক চালাই তারা এতে টোটাল নেটওয়ার্ক করছে ইনভিজিবল এনিমি। আমি বলছি আইসিস জঙ্গি আমাদের এখান থেকে বর্ধমান থেকে অনেক মুক্ত করা অনেক হয়েছিল। বর্ধমান কেন আমাদের কাকসা থেকে এসেছে, এখানে সবগুলো এসেছে, আমাদের এয়ারপোর্ট থেকে এসেছে, অনেক জায়গায় কলকাতায় 13টায় যারা স্টোরেজ কলকাতায়। এবং এই ইনভিজিবল এনিমিজগুলোকে এই এখন এই যে একটা কেস ধরা পড়েছে, এই কেসটা এখন এই ভেরিফিকেশন দেখবেন যে টার্গেট, আমি কালকে যে কথাটা বলেছিলাম যেটা আপনারা অনেক এটা ফার রিজিং একটা ইফেক্ট আছে, সেটা হচ্ছে যে আইএসআইয়ের একটা হচ্ছে কাট ইন্ডিয়া টু 1000 পিসেস। তার মধ্যে যখনই মোদি সরকার এলো, ফার্স্ট মোদি সরকার, তখনই কিন্তু দেন প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান একটা স্টেটমেন্ট দিয়েছিল, সেখানে থেকে মোদিকে তারা বলছে হিন্দু রাষ্ট্র এবং মোদিকে হাঁটাও, এটা বিরাট, এটা অফিসিয়াল ডকুমেন্টস। এবং সেই যে মোদি এবং বারবার যদি দেখেন যে আবার পহেলগাঁও ঘটনায় আমি কালকে উল্লেখ করছি, সেখানে বললো মোদিকে বলো, মোদিকে গিয়ে বলো, মোদিকে শেখাও। এবং কালকে সেখানে হত্যা ঘটনা ঘটেছে, কুলগামে ঘটনা হচ্ছে, সেখানে সেগ্রিগেট করে বলা হিন্দুকে মেরেছে। এবং এই যে সেগ্রিগেশন নিয়ে, এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে পার্টিকুলারলি এখানে বিজেপি চিফ মিনিস্টারকে টার্গেট করা হচ্ছে এবং আমাদের যে বিশৃঙ্খলা সৃষ্টি করা, একদম অস্থিরতা তৈরি করার একটা চেষ্টা হচ্ছে। কিন্তু আমি বলছি ইনভিজিবল এলিমেন্টের কথা বলছিলেন, আমি বলছি যেটা সব থেকে অত্যন্ত অ্যালার্মিং, আপনি মানবেন অরিন্দম দা, এক্ষেত্রে কিন্তু কোনো ইনফিল্ট্রেশনের প্রয়োজন নেই। মানে এখানে একটা মডিউল তৈরি করা এই রাজ্যে বা এই দেশে, সেটা পাকিস্তানে বসে অপারেট করা, কোনো ইনফিল্ট্রেশনের প্রয়োজন নেই। ফলে সীমান্ত আপনি সুরক্ষিত করছেন, কিন্তু তারপরেও এই ধরনের ঘটনা ঘটানোর পরিকল্পনাকে আমি আটকাতে পারছেন না। আমি বলছি ঠিক কতটা সচেতন আমাদের সার্ভেইলেন্স গ্রুপ থেকে শুরু করে আমাদের যারা এই দায়িত্বে রয়েছেন, সুরক্ষার দায়িত্বে, তাদের হওয়া উচিত বলে মনে হচ্ছে। এটা কতটা থ্রেট? আজকে সকাল থেকে 10টা থেকে আমি আজকে লীলা রায় একটা প্রেক্ষাগৃহে ছিলাম, সেখানে আপনি যে বললেন সতর্কতা আমার খুব ভালো লেগেছে। একটা গরিব ছেলে পলাশ হালদার বলে স্বীকৃতি বলে একটা অর্গানাইজেশন করে 67 জন মেয়ে বিভিন্ন জায়গা থেকে আজকে কবিতা উৎসব হয়েছিল, তাদের মধ্যে আজকে জাতীয়তাবোধ যেভাবে কবিতাগুলো আজকে বলেছে আমার খুব ভালো লেগেছে। সুব্রবাবু, কেন আজকে আপনাকে বলছি, রামসান আপনি জানেন যে মুক্তিপণটা আমরা দীর্ঘদিন ধরে আমরা এই জিনিসটা ইউজ করে থাকি, কিডন্যাপিং করে টাকা দাও, যেটা কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন করতো। আমি আপনাকে বলছি আজকে এই যে বর্ধমান নিয়ে শুরু হয়েছে বিভিন্ন হাওড়া জায়গায়, আমরা দুটো এক্সাম্পল আপনাকে দেবো। জাভেদ মুন্সি কাশ্মীরের জঙ্গি দাদা, শুনুন, 2021 সাল থেকে আজকে ক্যানিংয়ে যোগাযোগ করছে, 2021 সাল থেকে ক্যানিংয়ে আজকে চুপ করে বসে আছে। কবে অ্যারেস্ট হলো? 22/12/2024। কে শেল্টার দিল? হারবারিং অফেন্ডার বলে একটা আছে 211। কেন আজকে তাকে অ্যারেস্ট করে? কোনো রাজনৈতিক ছেলে ছাড়া আজকে ওইখানে আজকে ওই জাভেদ মুন্সি আজকে 2021 সাল থেকে চুপ করে বসে আছে। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আপনি অবাক হয়েছেন, বিরাটি থেকে 50 কোটি টাকার লেনদেন সহকে ধরা পড়লো আজাদ মল্লিক। কারা ধরলে এসটিএফ? আপনি ওখানে পাকিস্তানের নাগরিক। হ্যাঁ, আমি আপনাকে বলি, একদম ঠিক বলেছেন, পাক নাগরিক, 50 কোটি টাকা। আপনি আমাকে বলুন, রাজনৈতিক নেতা ছত্রছায়া ছাড়া এরা থাকতে পারে? আপনি বর্ধমানের কথা বলছেন, দেখুন বর্ধমান বলছি 4/6/2025 বর্ধমান থেকে অ্যারেস্ট হলো মোহাম্মদ শফিকুল। আচ্ছা, তার বাবা হচ্ছে ইব্রাহিম। কতগুলো পাসপোর্ট ছাড়া বাংলাদেশি ভোটার এবং দিদি যেটা বলে আধার কার্ড 25টা করে রেখে দিয়েছে। এই 25টা কে করেছে? শেষ করছি, ফেরদৌস লাড্ডু নাম, আসানসোল থেকে অ্যারেস্ট হয়েছিল 5টা পাইপ গান, প্রচুর আর্মস, তারও আজকে ফলস হচ্ছে আধার কার্ড। আমি আপনাকে আজকে বলছি, এই যে অ্যারেস্টটা হলো, পরবর্তীকালে আমার কি অ্যাকশনটা হয়েছে? আপনারা আজকে চেঁচামেচি করছেন তো, কদিন পরে চুপ হয়ে যাবে। কেন? আপনারা যেটা আজকে বলছেন যে হামিদ শহর শুরু করে অর্পিতা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অ্যাকশন যে পুলিশ আজকে নিচ্ছে, শুনুন, আজকে চ্যাটিং যদি না হতো, টাওয়ার লোকেশন না হতো, আমরা যে পুলিশের ধরুন কখনো কখনো অফ হয়ে যায়, কি হয়, আমরা ওয়াকি টকি ইউজ করি, আধুনিক প্রযুক্তির মাধ্যমে ওরা ব্রেন ওয়াশ করছে। আপনি কি ব্রেন ওয়াশের কথা বলছেন? এই অর্পিতা ইন এক্সচেঞ্জ অফ মানি, টাকার লোভ এবং ভালো বাড়ি পাবে বলে আজকে ঢুকে যাচ্ছে। তা নয়তো যে ব্রেন ওয়াশ যে কথাটা আপনারা বলছেন, কেন বলছি আপনাকে? আপনারা জানেন, আপনি আজকে খাগড়াগড়ে চুল তানিয়া পারভিন হচ্ছে গিয়ে MA পাস, সে আজকে যে খাগড়াগড়ের ইস্যুটা মেইন প্রিন্সিপাল অ্যাকিউজড। আপনি আজকে বলুন যে স্টেট গভর্নমেন্ট আপনি যেটা বলছেন আজকে বাস্ট করেছে, NIA যদি না নিত 30 জন অ্যারেস্ট, তার মধ্যে 19 জনের কনভিকশন হয়েছে। আমার কথা আজকে বলছেন আপনারা, আমি আপনাকে ক্যাটাগরিক্যালি একটা খবর দিচ্ছি। 2022 সালে মিস্টার অমিত শাহ ছিলেন মুখ্যমন্ত্রীর কাছে, উনি ক্যাটাগরিক্যালি বলে দিয়েছিলেন যে বর্ডার এলাকাগুলো করে, শি পেইড নো হিড অ্যাট অল।
আমার প্রশ্ন হচ্ছে দেশের সুরক্ষা, ভারতবর্ষের এই হচ্ছে, আরে ভাই আসাম ত্রিপুরা কি অ্যাকশন হচ্ছে দেখুন। একেবারে যাদের- শুধু অ্যাকশন হচ্ছে শুধু না, সেখানকার পুলিশ এসে আমাদের রাজ্য থেকে জঙ্গিদের গ্রেফতার পর্যন্ত করে নিয়ে গিয়েছে। ফলে যেরকম পরিস্থিতি, সেফ প্যাসেজ থেকে শুরু করে নিরাপদ আশ্রয়, আমাদের রাজ্যের মাটিকে ব্যবহার করে একেবারে দিল্লিকে পর্যন্ত আঘাত দেওয়ার পরিকল্পনা, এইটা যদি বেঙ্গল এসটিএফ বাস না করতো, এদের গ্রেফতারি না হতো, হয়তো এই জিনিসগুলো সামনে আসতো না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।